কিছু একটা হলেই হয় বিএনপি জামাত করেছে অথবা বিএনপি জামাতপন্থী পাকিস্তানি রাজাকাররা করেছে। এই কথা বলে যত ধরনের অপপ্রচার আছে এবং যত ধরনের বাংলাদেশের জন্য খারাপ কিছু যেটা ঘটেছে সেটাকে এই নামে চালায় দেওয়া হয়েছে। গত 1.5 বছর ধরে আমরা দেখছি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ করেছে। সবকিছুর পিছনে হচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। এই সরকার এবং এই রাষ্ট্রে থাকা সরকারি কর্মকর্তারা এই বয়ান তৈরি করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা হাতায় নিচ্ছে। আওয়ামী লীগে রেখে যাওয়া টাকা এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে। তাদের আওয়ামী লীগের সিল তাদের গায়ে থাকতে পারে, তাদের প্রতিষ্ঠানে থাকতে পারে, সেইটার সুযোগ নিয়ে। আর ভূতটা হচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। সব কিছু হচ্ছে এটাই হচ্ছে এই সরকারের প্রধানতম কাজ। বাংলাদেশের ক্ষমতাশালী সরকার, যেই সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই, আমাদের কোনো এফোর্ট ছিল না, সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন। তারপরে গেল 15 বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই, ইউটিউব চ্যানেল, সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার, যেটা ভেরিফাইড পেজ, সেটা সাসপেন্ড হয়েছে। সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ এটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে। এমনিতে আমি কখনোই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না, একটা আমার 6 মাসে, এইটাই মনে হয় সবচাইতে বেশি দিন ছিল, প্রায় 6 মাস 7 মাস মতো ছিল। এতদিন টানা আমার কোনো পেজ থাকে না। যাই হোক, তো শেখ হাসিনা সরকার এত চিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি। তিনি তো ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই যে আপনি আপনাদের হাতে যেই সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, আর ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কি করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করুক, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ। আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন। এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই, হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি 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 মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। হাদি, তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া, আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন, আসামি কোথায়? আপনি সে আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? পারেন না তো কিছুই যদি না পারেন ভাই, সরেন। আপনার থাকতে বলছে কে? জায়গাটা ইলিয়াস হোসেন ভুল করে ফেললো। উনি তো আসলে বাংলাদেশের মানুষের কথায় ক্ষমতা নেন নাই, ওনার পিছনে নিয়োগকর্তা আছেন। সে নিয়োগকর্তারা যখন বলবেন উনি চলে যাবেন। পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই, একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সবকিছু দেখা যায়, আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে। উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হচ্ছেন শেখ মুজিবুর রহমানের আরেকটা রেপ্লিকা। উনি শেখ মুজিবুর রহমানের একটা রেপ্লিকা। শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি পেয়েছি চোরের খনি, ডক্টর ইউনূস ওইটাই বলবেন। উনি শেখ মুজিবকে ফলো করছেন, হি ইজ এ ফলোয়ার অফ শেখ মুজিবুর রহমান। দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে।
তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। বিদেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার ফের নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ ওই ছেলেটারে নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবটা এখন তারা এগুলি বিপ্লবের বলে এগুলি মব, এগুলি করেছিল। অর্থাৎ তিনি যেখান থেকে দিল্লি সংস্কৃতির বিরুদ্ধে একটি বাংলাদেশি সংস্কৃতির জন্য যে লড়াইটা শুরু করেছিলেন কালচারাল ভাবে, সেটা অর্থাৎ ইনকিলাব সেন্টারটা অবস্থিত ছিল বাংলা মোটরে। আমি লোকেশনটা একটু বলি, ফ্ল্যাট নম্বর 3 হাউস নাম্বার 32, এটা হলো ডোমিনিয়ন রওশন ভিলা, ময়মনসিংহ লেন, বাংলা মোটর। বলা হচ্ছে হাদি যে ভবনটিতে তার অফিসটি খুলছিলেন, এটির মালিক ছিলেন একজন হিন্দু ব্যক্তি, নাম পরিমল চন্দ্র দাস। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে খুব ছোট পদে কাজ করতেন, একটা ব্যাটারি কোম্পানি। হ্যাঁ, তো এই ভলভো ব্যাটারি কোম্পানিতে তিনি কাজ করতেন, অ্যাকাউন্টসে একটা খুব সাধারণ পদে চাকরি করতেন। যে ভবনটি ইনকিলাব সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ভবনের মালিক মিস্টার পরিমল চন্দ্র দাস। এবং এখানে চাকরিরত, মানে ভলভো ব্যাটারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় দুর্নীতির দ্বারা তার চাকরিটা চলে যায়। পরে হুমকু বলা হচ্ছে যে এই দুঃখিত, ভলভো ব্যাটারির অ্যাকাউন্টসের সাথে তিনি আর সংযুক্ত থাকেননি। সে মিরপুরে কাজ করতেন, তার বেতন ছিল মাত্র 10,000 টাকা। তো বাংলা মোটরের মতো একটি অভিজাত অঞ্চলে মাত্র 10,000 টাকা বেতনের একজন কর্মচারী কি করে 4টি ফ্ল্যাটের মালিক হন? ইনকিলাব সেন্টার তো একটি ফ্ল্যাট, এরকম আরো 3টি, মোট 4টি ফ্ল্যাট ছিল পরিমল চন্দ্র দাসের। এবং 2020 থেকে 21 সাল পর্যন্ত তিনি সেই ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন। পরবর্তী 4-5 বছরে সে ডোমিনিয়ন রওশন ভিলাতে 4টি ফ্ল্যাটের মালিক হয়। একটি প্রশ্ন তৈরি হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে পরিমল চন্দ্র দাসের কানেকশনটা হয়েছিল আসলে কিভাবে? আমাদের শরীফ ওসমান হাদি যে ভবনটি ভাড়া নিয়ে তার ইনকিলাব সেন্টার তৈরি করেছিলেন, এটির জন্য পরিমলের সঙ্গে কিভাবে পরিচয় ঘটেছিল আমাদের ওসমান হাদি, এটা আমাদের ইন্টেলিজেন্সের বা যারা এই বিষয়ে তদন্ত করছেন তাদের জানা উচিত। 2 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনির সাথে পরিমল চন্দ্র দাসের কি কি কানেকশন আছে? যে ছেলেটি হাদিকে গুলি করে মেরেছে বা যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সংযুক্ত আছেন, তাদের সাথে পরিমলের সম্পর্কটা আসলে কি, কোনো কানেকশন আছে কিনা, এটা একটু অনুসন্ধান করা খুব জরুরি। 3 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনিকে মানে হাদির যে খুনি, তিনি তো হাদির খুব নিকট বা কাছের লোক বলি আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে ভাইরাল হতে দেখেছি। এই খুনির সাথে হাদিকে পরিচয় ঘটিয়ে দিয়েছে কে? তিনি কি এই পরিমল? কারণ ব্যক্তিটা কোন ধর্মের বা কোন ব্যক্তি বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আমাকে এই তথ্যগুলো দিয়েছে আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো উপস্থাপন করা খুব জরুরি, কারণ এই পরিমল যিনি মাত্র 10,000 টাকা বেতনে কাজ করতেন, তিনি বাংলা মোটরের একটি অভিজাত অঞ্চলে 4টি ফ্ল্যাটের মালিক হলেন কি করে, এবং হাদির সাথে তার পরিচয় হলো কি করে, এবং যে খুনি, সেই খুনির সাথে হাদির পরিচয় কে ঘটিয়েছে, এই প্রশ্নগুলোকে নিয়ে এখন কাজ শুরু করলে পরিমল এখনো বাংলাদেশে আছেন এবং তাকে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেন। এই হাদি মৃত্যুর পর থেকে একটা ট্রেন্ড খুব দেখা যাচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলো আসলে গোয়েন্দা সংস্থার কাজ ভুলে তারা সাংবাদিকদের, অনুসন্ধানী সাংবাদিকদের, তাও আবার ক্রাইম অনুসন্ধান করা সাংবাদিকদের রোল প্লে করছে। তা গোয়েন্দা সংস্থাদের উচিত
সরকারি চাকরি ছেড়ে দিয়ে পত্রিকা অফিস খোলা। এটা নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে, কিন্তু সরকার এই ব্যাপারে নাখোশ, কি বলে, সরকার এই ব্যাপারে খুব চুপচাপ। হাদির হত্যার আজকে প্রায় কি বলবো 11 থেকে 12 দিনের মতো, বা আরো বেশি হলো কিনা, 11-12 দিনের মতো দিন আমরা পার করলাম হাদি হত্যার। এখন পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু প্রথম আলোতে যারা অ্যাটাক করেছিল ক্ষোভে, এরা কেউ সন্ত্রাসী না, এরা দেশপ্রেমী, কিন্তু দিল্লির হেডকোয়ার্টার বলে অনেকে ক্ষোভে হাদির উপর অ্যাটাক করছে। তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে, কিন্তু হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করছে না।